আমি নরসিংদী থেকে তানভীর বলছি। এই প্রথম কোনো ঘটনা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুম। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে আসছে। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমন শব্দ হয় ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ার পর কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নামটি নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোন রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ কে, ইঁদুর টিঁদুর হবে হয়তো, বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন একটা ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই হাতের ডান দিকে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের বন্ধ দরজা তালা দেখা যাচ্ছে, তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনের রবীন চাচ্চুর 3 তলা বাড়ি। রবীন চাচ্চুর বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যাচ্ছে। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করল কে? পানির ট্যাঙ্কের উপরও দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে টক টক করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতে আমি বারবার হিসু পাই বলে রাতে পানি কম খাই, কিন্তু সেদিন তৃষ্ণাটা কেন যেন মিটছিল না। 2 গ্লাস পানি খেয়ে শেষ করে ফেললাম। 2 গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদে তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজাটার ওপাশেই কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। এবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টাপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে নামার জন্য পেছনে ঘোরাতেই চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ি শেষ মাথায় ছাদের দেওয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপাড়ের মতো উঠানামা করছে। আমি কোন রকম জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা মনে হলো। আমি কানে তখন কিছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি না বলে আমার মনে হলো। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই সামনে বসে থাকা কায়াটা হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা 8 থেকে 9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মাথা তুলে তাকালো। বড় বড় 2টো চোখ, সমস্ত মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পর পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমনি আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম, কে কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল।
আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারলাম না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমাকে ঘিরে আছে। বাবা কাকু কি বলছিলেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার দিকে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে তাকিয়ে দিল। আমি আবার জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সে রাতের পর ওই ছেলেটিকে আমাদের ছাদে দেখা যায়নি। সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল। সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাচ্চু মারা গিয়েছিল। ভালো মানুষ, হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিল। ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আব্দুল মান্নান। আশা করি আপনারা খুবই ভালো আছেন। ভাইয়া, আমি থাকি লেবানন জুনিতে, আর আমি লেবাননের একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমার লেবাননের এক বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যা আজ আপনাদের সাথে শেয়ার করছি। যাক, বেশি কথা না বাড়িয়ে আমি আমার সত্য ঘটনা চলে যাচ্ছি। আমি ওর মতো ঘটনাটি বলি। ঘটনাটি আজ থেকে প্রায় 15 থেকে 16 বছরের আগের কথা। ওর বাবা একজন বাস ড্রাইভার বেইরুতে থেকে। বেইরুত থেকে জাবাল যাওয়ার পথে আডুনেস নামক একটি স্থান থেকে 5 থেকে 6 জন বোরকা পরিহিত লোক বাসে ওঠে। কিন্তু ওইখানে বলে রাখা ভালো যে ওই দেশে বাসে উঠতে হলে আগে বলে উঠতে হয়, কিন্তু তারা কোনো কিছু বলে ওঠেনি। আমার বাবা মনে করল হয়তোবা তারা সামনে নেমে যাবে, তাই কিছু বলেনি। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা কি যেন ফিসফিস করছে। তারপর আমার বাবা হঠাৎ করে লুকিং গ্লাসের দিকে চোখ যায়। সেখানে আমার বাবা দেখতে পায় যে ওই 5 জন লোক আমার বাবার দিকে তাকিয়ে আছে আর হা হা করে হাসছে। তাদের একজনেরও মুখ আর নাক নেই, আছে শুধু আগুনে ফুলকির মতো দুটি লাল টকটকে চোখ, যা আমার বাবা দেখার জন্য প্রস্তুত ছিল না। তখনই আমার বাবা বাসটিকে থামিয়ে দেয় আর বাসের সামনের ক্লাসের দিকে ঝাঁপিয়ে পড়ে। তারপর আমার বাবার আর কিছু মনে নেই। আমার বাবা প্রায় 3 সপ্তাহের পর চোখ খোলে। তখন আমার বাবাকে জিজ্ঞেস করি কি হয়েছিল আজ থেকে প্রায় 21 দিন আগে। তখনই আমার বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর সব খুলে বলে। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ আতিক ফয়সাল। আমি মেহেরপুরে থাকি। প্রতিটা মানুষের জীবনের কিছু না কিছু স্মৃতি, কিছু না কিছু ঘটনা থাকে যা হয়তো কখনো ভোলার মতো নয়। কিছুটা আদি ভৌতিক, কিছুটা অবিশ্বাস্য। ভৌতিক কোনো কিছু আমি বিশ্বাস করি না, ছোটবেলা থেকে আমি বিশ্বাস করতাম না। আমি এগুলোকে একটা কল্প কাহিনী বলে আমি বিশ্বাস করি। কিন্তু একটা ঘটনা আমার সাথে ঘটেছিল, তারপর থেকে বিশ্বাস করব না এটাও যেন কিছুটা কষ্ট হচ্ছে না করতে। এরকম একটা ঘটনা ঘটেছিল আমার জীবনে। সেটা হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পর সবারই একটা লং ছুটি থাকে। তো হয়তো কেউ সময়টাকে কাটায় ঘুরে ফিরে কিংবা বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে, কিন্তু আমরা আমাদের অবসর সময়টা কাটাই। তো আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষা দেওয়ার পরে আমি বাসায় বসে আছি 2-3 দিন বসে। তো বাসায় আব্বা আম্মু বলছে, তোর তো পরীক্ষা শেষ, এখন বসে আছিস বাসায় বসে না থেকে চল গ্রামে ঘুরে আসি। তো আমি তো মহা খুশি, হ্যাঁ গ্রামের বাসায় যাব।
তো আব্বুর ছুটি ছিল, তাই আমরা পরের দিন গ্রামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। আমাদের গ্রামটা ছিল হচ্ছে আমরা যেখানে থাকতাম সেখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ হলে লাগতো। তো আমরা পরের দিন দুপুর বেলায় লাঞ্চ করে আমরা রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। গ্রামটা ছিল একটা প্রত্যন্ত অঞ্চল মতো। তো আমরা দুপুরে প্রায় 3টা নাগাদ রওনা দিয়েছিলাম। ওখানে পৌঁছাতে 4:55 কি 50, অ্যাটলিস্ট 5টার মতো সময় আমরা পৌঁছাই। পৌঁছানোর পরে একটু রেস্ট নিয়ে সেদিন রাতে একটা ঘুম দিলাম। পরের দিন সকালে বন্ধুদের সাথে আড্ডা, ঘুরলাম ফিরলাম। তো দুপুর বেলার দিকে দাদি আমার এক চাচাতো ভাইকে বলছে যে এই পিঠা বানানো হয়েছে, পিঠাগুলো তোর ফুপুকে দিয়ে আই। আমাদের ফুপুর বাসাটা ছিল হচ্ছে আমাদের গ্রামের পরের গ্রামে, আধা ঘন্টা কি 45 মিনিট এরকম সময় লাগতো। তো আমার দাদি আমার চাচাতো ভাইকে বলছে, তো আমার চাচাতো ভাইটা এবার আমাকে বলে, দেখ দোস্ত, দাদি বলছে যে এটা দিয়ে আসতে, তো আমি একা কি, চল 2জন মিলে সাইকেলে যাই। আমি ভাবলাম যে ভালোই তো, চল ঘুরে আসি। তো কথা অনুযায়ী আমরা বিকেলের দিকে রওনা দিলাম, 4টা নাগাদ রওনা দিলাম। আসরের আজানের একটু আগে রওনা দিয়েছি। তো আমরা রওনা দিয়েছি, যেতে যেতে প্রায় 5টা, মাঠের মধ্য দিয়ে রাস্তা ছিল, মাটির রাস্তা। আমরা সাইকেল নিয়ে প্রায় 4:40-45 নাগাদ আমরা পৌঁছেছিলাম ফুপুদের বাসায়। তো অনেকদিন পর দেখা, একটা আলাদা একটা ভালো লাগা কাজ করছে। সবার সাথে একসাথে বসে খেলাম, করলাম, করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার দিকে মাগরিবের আজান পড়ছে, তখন আমার ওই ফুফাতো ভাই বলছে, ফয়সাল চল এবার আমরা যাই। ফুপু বলে যে এত রাত সন্ধ্যা হয়ে গেছে, এখন তো মাঠের মধ্য দিয়ে যাওয়ার দরকার নেই, কালকে সকালে যাস। তো আমার ভাই বলে যে না, কিছু হবে না, আমরা যাবো। তো যাই হোক, আমরা রওনা দিলাম। তো রওনা দিতে দিতে প্রায় ইশার আজান পড়ে গেল। রাতের খাবারটা সেরে আমরা রওনা দিতে দিতে প্রায় ইশার আজান পড়ছে। আমরা যখন রওনা দিলাম ইশার আজানটা পড়লো। আগে বলেছিলাম আমাদের গ্রাম থেকে ফুপুদের বাসায় যেতে আসতে 45 মিনিট মতো সময় লাগে। তো এবার যখন আমি আর আমার চাচাতো ভাই রওনা দিলাম, ইশার আজান পড়েছে, ইশার আজান শেষ হয়ে গেল, আমরা কিছুটা এগিয়ে এসেছি। তবে আসলে ওটা ছিল পুরো একটা মাঠ, মাঠের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে যেন ধুধু মাঠ, কোনো কিছুই নেই, কোনো বসত বাড়ি তো দূরের কথা। সন্ধ্যার পর অর্থাৎ আসরের পর থেকে যেন মাঠটা এতটাই ফাঁকা হতো, একটা ভুতুরে পরিবেশ মতো সৃষ্টি হতো। একেবারেই ফাঁকা থাকতো, কোনো লোকজন ওখানে থাকতো না। তো তাও আবার আমরা যাচ্ছি সন্ধ্যার পরে। তো আমার চাচাতো ভাইটা একটু সাহসী ছিল। এবার আমরা 2জন রওনা দিচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর প্রায় 15 থেকে 20 মিনিট যাওয়ার পরে আমাদের হাতে একটা মোবাইল ছিল, মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা রাস্তা দেখে দেখে আস্তে আস্তে যাচ্ছিলাম। তবে একটা বিষয় বলে রাখি যে মাঠের মধ্যে মাঝপথে একটা বিশাল বড় একটা তেঁতুল গাছ মতো আছে, অনেক আগেকার গাছটা শুনেছি। তো আমরা যেতে যেতে তেঁতুল গাছটার কাছে পাশ দিয়ে যাচ্ছি, ওটা রাস্তার পাশে ছিল। আমরা রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছি, অর্থাৎ গাছটার কাছাকাছি যখন পৌঁছেছি, একটা আওয়াজ শুনতে পাচ্ছি আমি। কেমন আওয়াজ বলবো, যে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ, আর একটা মহিলার একটা আওয়াজ, আর কোন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ। তো আমি ভাবছি যে আমার কি শোনাতে ভুল হচ্ছে। তো আমি আমার চাচাতো ভাইকে আর এটা বলিনি। তো কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ফয়সাল, তুই কি কোনো বাচ্চার আওয়াজ কিংবা কোনো মহিলার আওয়াজ শুনতে পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুই পাইছিস? বলে, হ্যাঁ আমিও পাইছি। তো তখন 2জনের একটু ভয় ভয় লাগছে। তো সাইকেলটা দাঁড় করালাম আমরা। তো দাঁড় করিয়ে তেঁতুল গাছটার দিকে আওয়াজটা আসছে, আমরা চাচ্ছিলাম যে আমরা চলে যাব। তো যখন আমরা তেঁতুল গাছটার পাশে, অর্থাৎ গাছটার পাশ দিয়ে হেঁটে হেঁটে সাইকেলটা নিয়ে যাচ্ছি, সাইকেল থেকে নেমে হেঁটে যাচ্ছি, ওই সময়তে কে যেন আমাদেরকে ডাকছে, বাবা একটু সাহায্য করো। আসলে শব্দটা ঠিক এরকম ছিল
যে আওয়াজটা এসেছিল সেই আওয়াজটা ঠিক এমন একটা আওয়াজ ছিল যে, বাবা আমাকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো, জাস্ট এইরকম একটা আওয়াজ ছিল বা ডাক ছিল। তো আমার আর আমার চাচাতো ভাইয়ের দুজনের তো মানে লোম শিউরে ওঠা মতো একটা অবস্থা। দুইজনে প্রচুর ভয়ের মধ্যে আছি। তো আমি আগে বলেছিলাম আমার চাচাতো ভাই একটু সাহসী ছিল, আমি বেশি না হলেও ছিলাম কিছুটা। তো মোবাইলের টর্চটা আমার হাতে ছিল, মোবাইলের টর্চটা আমাকে আমার চাচাতো ভাই বলা আছে টর্চটা দে আমাকে। আমি টর্চটা তাকে দিলাম। এবার গাছের দিকে টর্চটা মারতে দেখতে গাছের নিচে একটা মহিলা সাদা শাড়ি পরে, কোলে একটা উলঙ্গ একটা ছোট বাচ্চা, মেয়েটার কোলে, মহিলাটার কোলে। তো আমি আর এবং চাচাতো ভাই দেখে তো পুরা মানে মানে কি বলবো, সেই মুহূর্তটা আসলে হয়তো বর্ণনা করার মতো নয়, এরকম আসলে একটা ঘটনা। তো এবার তো মহিলাটা হাত বাড়িয়ে ডাকছে, বাবা একটু সাহায্য করো। মানে একটা করুণ সুরে মহিলাটা এমন ভাবে ডাকছে, বাবা একটু সাহায্য করো, একটু করো না সাহায্য। মানে এতটা মায়ার সুরে আসলে ডাকছে। তো আমি আমি যদিও আমার চাচাতো ভাইকে বলেছিলাম যে এখানে থাকার দরকার নেই, এটা বিপজ্জনক হতে পারে আমাদের জন্য, চল আমরা যাই। তো আমার চাচাতো ভাই একটু সাহসী ছিল, যেহেতু ও বলে যে না সাহায্য চাচ্ছে, সাহায্য করে আসি, হয়তো রাত হয়ে গেছে যেতে পারছে না, চল দেখি। তো ভয়ে ভয়ে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছি গাছটার নিচে। মহিলাটা গাছটার নিচে বসেছিল। আমরা গাছটার নিচে যখন পৌঁছায় মেয়েটা বলে যে একটু সাহায্য করো। তো আমি আমার চাচাতো ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছি, একটু পিছনে। আমার চাচাতো ভাই বলে, কি হয়েছে আপনার, বলেন। তো মহিলাটা বলছে যে আমার মেয়ের লাশটা পেড়ে দেবা। শুনে তো আমরা দুইজন হতবাক। আমার চাচাতো ভাই আবার জিজ্ঞাসা করে, কি বললেন? তো বলে যে মহিলাটা ঠিক এভাবে বলে, আমার মেয়ের লাশটা পেড়ে দেবে। তো আমার চাচাতো ভাই, আমি তো ভয়ে একাকার, সাহস নিয়ে তাও আমার চাচাতো ভাই বললো, কোথায় লাশটা? তো মহিলাটা বলে গাছে। তো ভয়ে ভয়ে টর্চটা যখন উপরে গাছের দিকে মারতেই আসলে যে দৃশ্যটা দেখলাম সেটা হয়তো চোখের সামনে নিজ চোখে যা দেখেছি, জানি না সেটা সেদিন ভুল ছিল কিনা চোখে দেখার, তবে আজকেও লোম আমার শিউরে দেয় সেদিনকার দৃশ্যটি যা আমি নিজ চোখে দেখেছিলাম। সেটা হচ্ছে একটা মেয়ে, 13-14 বছর কি এরকম একটা বয়সের একটা মেয়ে গাছের ডালে ঝুলছে, গলায় দড়ি দেওয়া, অর্থাৎ সে হয়তো গলায় দড়ি দিছে, দিয়ে ঝুলছে। আমার এবং চাচাতো ভাই তো ভয়, মানে আমরা তো একটা ভয় কাজ করছে। সাহস নিয়ে আমার চাচাতো ভাই বলে যে আচ্ছা ঠিক আছে, আমি লাশটা পেড়ে দিচ্ছি, তুই একটা কাজ কর, তুই লাইটটা ধর, আমি পেড়ে দিই। আমি ওকে বলি যে দেখ রিস্ক নেওয়ার দরকার নেই। তো তাও বলে যে না আমি নিব। তো এবার ও গাছে উঠছে, টর্চটা আমার হাতে দিয়ে ও গাছে উঠছে। তো টর্চটা আমার হাতে, আমি গাছের দিকে টর্চটা মারছি, উঠছে। উঠতে উঠতে ও যখন গাছের ডালটার কাছে পৌঁছেছে, গাছের ডালটার কাছে পৌঁছে আমি গাছের লাশটা যে এখানে ছিল সেইখানে যে লাইটটা মারছি, দেখি যে না সেখানে কোনো লাশ নাই। আমার চাচাতো ভাই তো ভয়ে আরো ভয় পেয়ে যাচ্ছে, লাশটা তো এখানেই ছিল কিন্তু লাশটা কই। আরো একটা অবাক করার বিষয় সেটা হচ্ছে আমাদের পাশে যে মহিলাটা ছিল, মানে যে মহিলাটা আমাদেরকে ডেকেছিল, গাছের নিচে যে মহিলাটা বসেছিল সেই মহিলাটাও গাছের নিচে ছিল না। আমার চাচাতো ভাই তো ভয়ে গাছ থেকে লাফ মারছে, লাফ মেরে দৌড়ে এসে রাস্তায় এসে সাইকেল নিয়ে আমরা মানে শুরু করছি। তো 2 প্যাডেল মারার পরে আর সাইকেল যাচ্ছে না। তো আমার চাচাতো ভাই আমাকে বলে, কি তুই সাইকেল চেপে ধরে রাখছিস কেন? আমি বলছি কই, আমি তো চেপে ধরে রাখি নাই, তুমি তো চালাচ্ছ না। তো তারপরে আসলে মানে ও চেষ্টা করতে যাচ্ছে না। পিছনে তাকায় দেখি সেই মহিলাটা, যে মহিলাটা গাছের নিচে বসেছিল, সেই মহিলাটা সাইকেলের ক্যারিয়ারটার পিছনটা ধরে রাখছে, মানে ক্যারিয়ার সাইকেলের পিছনটা চেপে ধরে রাখছে। এই কারণে আমরা সাইকেলটা নিয়ে যেতে পারছি না। তো আমি একদম আমার খুব কাছে, যেহেতু আমি সাইকেলের পিছনে বসেছিলাম, আমার একেবারে পিছনে কাছাকাছি ছিল মহিলাটা। তো আমি তাকালাম, তো মহিলাটা মহিলার ঠিক আবার জিজ্ঞাসা করছে আমাদেরকে, বা আমাদেরকে বলছে, বাবা
সাহায্য করবে না আমাদের? তো তারপর আমি সাইকেল থেকে নেমে এক দৌড় দৌড়াতে দৌড়াতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আর আসলে সকালে উঠে আমি যখন মানে আমার চোখ খোলে তখন দেখেছি সকাল, এবং আমি আমার গ্রামের বাসার বিছানায় শুয়ে আছি। আর আমার চাচাতো ভাই আমার পাশেই শুয়ে আছে। তো পরে আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনলাম আমি দৌড়ে পালিয়ে আসার পরে ও সাইকেলটা রেখে যখন দৌড়ে পালাতে গেছে, ওর তখন পিঠে মহিলাটা নাকি আঁচড় মারছে, একটা হাতে থাবা মারছে। তো আমার ওই চাচাতো ভাইয়ের পিছে মানে পিছনে জামাগুলা, পিঠে দিকটা জামা পুরা ছিঁড়ে গেছে, আর হাতের একটা ছাপের দাগ হয়ে আছে, এবং আঙ্গুলের মানে নখের যে একটা আঁচড়, সে আঁচড়টা হয়ে আছে। তো আমার ফ্রেন্ডরা, গ্রামে যারা, তারা তো দেখে সবাই ভয়ে যে এটা কি হয়েছে। তোমার আমি মানে পরে জানতে পারি নাকি ও যখন পালাতে গেছে মহিলাটা মানে ওকে ধরতে যায়, তো পিছে নাকি আঁচড় মারে, তখন নাকি ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে নাকি গ্রামবাসীরা আমাদেরকে উদ্ধার করে আমাদের বাসায় নিয়ে আসেন। সবচাইতে মানে আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমার চাচাতো ভাইয়ের পিছে যখন আঁচড়ের দাগ, এটা দেখে সবাই একটা আতঙ্ক যে এরকম আঁচড়ের দাগ কিভাবে আসে। তো পরে হুজুর ডাকা হলো। তো হুজুর ডেকে হুজুর বললেন যে একটা বড় ধরনের সমস্যা হয়েছে। তো কি সমস্যা হয়েছে জিজ্ঞাসা করা হলো। তো হুজুর বললেন না এটা এখন বলা যাবে না। তো আমি তারপরে আমার প্রায় 2-3 দিন জ্বর ছিল। আমার চাচাতো ভাইয়ের আমার চাইতে বেশি জ্বর ছিল, 6 থেকে 7 দিন মতো জ্বর ছিল, এবং এখন ওর পিঠে সে দাগটা হয়ে আছে। তো পরবর্তীতে আমরা গ্রামের লোকদের কাছে যেটা শুনতে পাই, দাদিদের কাছে, যে কোন একবার ওইখানে একটা মহিলা সন্ধ্যার দিকে, তার একটা বড় মেয়ে ছিল, সে মেয়েটা আত্মহত্যা করছে। সন্ধ্যার সময় মা জানতে পারে যে আমার মেয়ে আত্মহত্যা করছে। তো সেই মহিলাটা বা মাটা দৌড়াতে দৌড়াতে গাছটার নিচে যেয়ে দেখে যে তার মেয়েটা আর লাশটা গাছে ঝুলছে। তো সন্ধ্যাবেলা অনেকে মাঠ থেকে কাজ ছেড়ে বাসায় যাচ্ছিল, তখন সেই মহিলাটা অনেকজনকে জিজ্ঞাসা করেছে এবং অনেকজনকে বলেছে যে তার মেয়ের লাশটা পেড়ে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি কিংবা তার লাশটা পেড়ে দেয়নি। গাছ থেকে লাশটা ছিল সেটা পেড়ে দেয়নি, অ্যাটলিস্ট কেউ তাকে সাহায্য করেনি। তো তারপরে ওই মহিলাটার কোলে একটা ছোট বাচ্চাও ছিল। তো পরে নাকি মহিলাটা ওখানে কাঁদতে কাঁদতে মারা যায়। তো শোনা যায় যে নাকি তার লাশটা কেউ পায়নি। আমরা যতটুকু জানি, মানে শুনেছি যে লাশটা এখনো কেউ পায়নি ওখানে। তো তারপরে নাকি সন্ধ্যাবেলা এরকম অনেকটা মানে একটা ভৌতিক অবস্থার সৃষ্টি হয় ওখানে। সাধারণত কেউ ওখানে যাওয়া আসা করে না। তো আমি আসলে না জেনে সেদিন গিয়েছিলাম আমার চাচাতো ভাইয়ের জন্য। তো আসলে সেদিনকার যে স্মৃতি বা সেদিনকার যে অভিজ্ঞতা আমি জীবনে পেয়েছি, আজকে যখন এই ঘটনাটা আমি আপনাদেরকে বলছি, তখন যেন সেই স্মৃতিটা, সেই অভিজ্ঞতা, সে ভৌতিক অবস্থাটা যেন মনে পড়ছে, আর লোম যেন শিউরে উঠছে। আমি জানি না এটার ব্যাখ্যা আছে কিনা বা এটার ব্যাখ্যা আদৌ হয় কিনা, কিন্তু একটা কথাই বলবো, নিজ চোখে যা দেখেছি তাকে কিভাবে অবিশ্বাস করব। আর সেই দিনকার পর থেকে আমি অনেক তাবিজ বাঁধছিলাম হাতে, মাজাতে। তো এখন যাই হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। তো তাও মাঝে মাঝে যেন মনে হয় মানে কেউ যেন আমাকে ডাকছে, সাহায্য করবা না বাবা, এই শব্দটা যেন শুনতে পাই, একটু সাহায্য করো, এই কথাটা যেন একটা বুকের ভেতর আমার শিহরণ জাগায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আমার গল্পটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমি আশা করি এই গল্পটা আপনারা অন এয়ারে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভদ্রবাবু, আমি তো সংসার করিনি, ধান জমি আছে কিছু, দাদা বাবুই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু, হলে বদলি দিয়ে যাব। বদলির কথা কেন উঠল সেটা বলছি তোমায়।
আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়। আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা রেঁধে দিয়ে চলে যাবে। তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হল বদলি হয়ে পশ্চিম বাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটি ছোট্ট বাড়ি পেয়েছেন। তাতে তার চলে যাবে, তবে বাড়ির পরিবেশ বেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবু ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালো করেই, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে। উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি দাদাবাবু। তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিনও মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, তো আমায় বলবেন। তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানার কি আছে বাবু? ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানি যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলেও ক্ষতি কি? কথার বেশি আগাল না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে একটা চিঠি পেয়েছি। বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না। আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দেব। তবে সে বোধ হয় আবার মতো কথা বলতে পারবে না। তা হোক, সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়। আরো 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন? এদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড় বেশি গোমড়া, যদিও কাজ করে ভালোই। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গা এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরো অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এ অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম।
অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শিয়ালের ডাক যোগ হল। হুক্কা হওয়া আবার কেয়া। শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দটা? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, সে কি? এই যে অভিরামের গলা, অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম। দাঁড়া, দরজা খুলি। না বাবু, খুলবেন না। মানে? খুলে কিছুই দেখতে পাবেন না। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমার বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনেন আমার কথা? তবু কোনো উত্তর নেই। বাবু, ও বাবু। আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভেতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছে কি? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের উপর, দৃষ্টি ঘরের ছাদের উপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন। এবং আমার ভাই আমার পাশে শুয়ে আছে। কিছু দূর যাওয়ার পর দেখি আমার নাম ধরে ডাকছে। আমি দেখলাম সে অন্যদিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলাম, রোমান, ওই রোমান। এরপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। আমি তাকে হাত দিয়ে ধরলাম এবং দেখলাম সে 8 থেকে 10 ফুট লম্বা হয়ে গেছে এবং তার চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি এ দেখে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছি। পরের দিন সকালে আমি দেখি বিছানায় শুয়ে আছি। তখন আমি আমার ভাইকে বলি, তুই কি গতকাল রাতে ঘর থেকে বের হয়েছিলি? সে বলল না। তারপর আমি তার কাছে পুরো ঘটনাটি শেয়ার করি। এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম আলবিদ বিপ্লব। আমি যে ঘটনাটি বলছি সেটা আমার কাকার সাথে ঘটেছে। আমার কাকা তখন স্কুলে পড়ত। সে অনেক রাত জেগে পড়াশোনা করত। ঠিক একদিন রাতে ঘটনাটা ঘটল। কাকা পড়া শেষ করে ঘুমাতে গেলেন। ঠিক তখন রাতে দরজায় অনেক শব্দ করল। তখন কাকার ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখে তার একজন বন্ধু। কাকা তার বন্ধুকে জিজ্ঞেস করল, তুই এখানে এত রাতে? কাকার বন্ধু তাকে বাইরে আসতে বলল। কাকা কিছু মনে না করে কাকার বন্ধুর সাথে বাইরে যায়। কিন্তু কাকার বন্ধু বাইরে আসার পর তার সাথে কথা বলে না। কাকা কিছু বুঝতে পারছে না কি করবে। তখন কাকার বন্ধু সামনে দিকে যায়। তখন কাকা কিছু না বুঝে তার বন্ধুর সাথে সাথে সামনে যেতে থাকে। তার বন্ধু বাড়ির সামনে আম গাছের নিচে যায়।
তখন কাকা কিছু বুঝতে পারছে না কি করবে। তখন তার বন্ধু আম গাছের নিচে তাকে ডাকে। ঠিক তখন কাকা আম গাছের কাছে যায়। ঠিক তখন তার বন্ধুকে আর দেখতে পায় না। তাহলে এতক্ষণ কে ছিল? কাকা তো আজও জানতে পারেনি। এরপর থেকে কাকা একা একা রাতে আর বাহির হয় না। এই ছিল ঘটনা। ভাইয়েরা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি তো ঢাকা থেকে বলছি। আমার গ্রামের বাড়ি রামগঞ্জ থানার মাসিমপুর গ্রামে। ঘটনাটি শুনি আমার এক চাচির কাছ থেকে। ঘটনাটি ঘটে আমাদের গ্রামের বাড়িতে। আমার চাচির বিয়ের অনেক বছর পরও তার কোনো সন্তান হয় না। এর জন্য তিনি গ্রামের অনেক কবিরাজ ডাক্তার দেখান, তারপরও কোনো কাজ হয় না। একদিন রাতে তিনি টয়লেটে যাওয়ার জন্য ওঠেন এবং তিনি যা দেখেন তা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলেন না। তখন ছিল অনেক গভীর রাত। তিনি দেখতে পান একজন কুৎসিত চেহারার মহিলা। তার মুখ ছিল অনেক লম্বা, চোখগুলো দেখতে এত লাল ছিল যে মনে হচ্ছিল ভেতর থেকে আগুনে ফুলকি বের হচ্ছে। মহিলাটি বলল, আজ থেকে ঠিক 1 বছর পর তোর একটা গর্ভের সন্তান আসবে, তুই একে যত্ন করে রাখিস। ঠিক 1 বছর পর আমার চাচির একটা ছেলে হয়। তার চেহারাটা ছিল একটু বিবর্ণে। আমার চাচি ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়। দেখল ঠিক 1 বছর আগে যে গভীর রাতে যে বুড়ির চেহারা দেখেছিল সেরকম। ওই ছেলেটি প্রতিদিন আজানের সময় কোন অদ্ভুত আচরণ করত। তারপর ছেলেটিকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ তাকে তাবিজ দেয়। পরে ছেলেটি মারা যায়। সেই রাতে আমার চাচির স্বপ্নে দেখেন ওই বুড়িটি বলছে, তোর দুঃখ দেখে আমার ছেলে তোকে দিয়েছিলাম, তুই তাকে মেরে ফেলছিস। এরপর আমার চাচির আরো 2টি ছেলে হয়, পরে তারাও মারা যায়। ভাইরা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। তোমার নাম কি? অভিরাম শাহ বাবু। তা তোমার বাড়ি কোথায়? উদয়পুরে গায়ে বাবু, উড়িষ্যা। বাড়িতে কে আছে তোমার? আমার দাদা।